ওসব আমি ম্যানেজ করে দেবো, আগে আমার পাওনাগুলো মিটিয়ে দিন তো আপনি। সব হবে। শ্যামা নিখিল যখন জামাই ষষ্ঠীর আনন্দে মাতবে, ওই মোক্ষম সময় গিয়ে বোমাটা ফাটাবে তুমি, মনে থাকে যেন। আমার এই আশ্রমে অনেক কাজ আছে, তিলে তিলে গড়ে তুলেছি আশ্রমটাকে, বুঝেছ? তুমি এখন রেস্ট নাও। যাই করি না কেন, এই আশ্রমকে আমি নিজের ভালোবাসা দিয়ে গড়ে তুলেছি, এর খুঁটিনাটি আমাকে নজর রাখতেই হবে, বুঝেছ? বুঝেছি। ঠিক আছে, এবার আপনি যান, আমি চেঞ্জ করবো। ঠিক আছে। কত ভালোবাসা দিয়ে এই আশ্রম বানিয়েছেন, সব আমি বুঝে গেছি অশোক চৌধুরী। আমাকে টাকা দিয়ে কাজ করানোর নাম করে ফাঁসাবেন, আর আমি আপনাকে ছেড়ে দেবো। আশা করছেন কিভাবে? আমিও ফাঁসাবো আপনাকে, আর সেই জন্য আমার এখানে আসা। আপনাকে আঙুলে নাচানোর গল্প খুঁজতেই আমি এখানে এসেছি। বোমটা ফেলার পর আপনি যাতে আমাকে ফাঁসাতে না পারেন, তার ব্যবস্থাই করতে এসেছি। শোনো, যে এসছে দেখলে সে কিন্তু আমার ভাইপো। ওর সঙ্গে এমন ব্যবহার করবে ও যেন সন্দেহ না করতে পারে। আর মেয়েগুলো রেডি আছে তো? হ্যাঁ গুরুজি, মেয়েরা সব রেডি আছে। আজ রাতের মধ্যেই পাচারের ব্যবস্থা করতে হবে তাদের, মনে থাকে যেন কথাটা। আর কাজটা খুব সাবধানে করতে হবে। কিন্তু ছেলেটাকে আনতে গেলেন কেন? দরকার ছিল তাই এনেছি। ওকে নিয়ে ভেবো না, ও টায়ার্ড আছে, একটু পরে ঘুমিয়ে পড়বে, আর তারপরে গাড়ি রেডি করবে। কেমন? যেটাই করতে হবে নিঃশব্দে করতে হবে, কোনো আওয়াজ যেন না হয়, ঠিক আছে? আজ রাতের বেশি কিন্তু আর সময় দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আশ্রমের আড়ালে মেয়ে পাচারের কাজ চলছে, এই ভরং তো আমি ভাঙবই। যাও। কে? কে এখানে? এদিকে এসো, এদিকে এসো। বলছি যে মুড়ি ঘন্টটা তুমি তাহলে রেঁধো। দেখো, সব রান্নাই তুমি ভালো করো, কিন্তু মুড়ি ঘন্টে আমরা তোমার সঙ্গে কেউ পাল্লা দিয়ে উঠতে পারি না। আচ্ছা মা, ঠিক আছে। আর মেজও তো বলছিল এবারে রান্না করবে, ওই যে সেদিনকে মাছের চপ কি ভালো করেছিল না? বাবা, আমি তো অবাক, মেজো বৌমা ওরকম মাছের চপ। সেটাই মা। মাছের চপের জন্য খুব ভালো ভেটকি এনেছি। আর বুঝলে দিদি, খুব ভালো কই মাছ পেয়েছি, ইয়া বড় বড় সাইজ। হ্যাঁ, একেবারে জলের মধ্যে লাফাচ্ছিল, নিয়ে নিলাম 2 কিলো। আর সে তো শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি কোথায়? ইয়া বড় বড় কোথায়? রান্না করে রেখে এলাম বৃন্দাবন আর আমি। ও তো পারলে এক্ষুনি মাছ কাটতে বসে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের বৃন্দাবন এখন সন্ধ্যাবেলা মাছ কাটতে বসেছে? ওরে বিজলি, শিগগিরি আয়, শিগগিরি আয়। বৃন্দাবনকে মেচো বেতনি ধরবে রে। মাছ কাটতে যা, নিয়ে আয়, শিগগিরি ডেকে নিয়ে আয়। দাঁড়া বুঝলি, এই লিস্টটা নিয়ে যা তো দেখিনি, ভালো করে মিলিয়ে নিস। সবই এনেছি, শুধুমাত্র শুধুমাত্র কি কিছু একটা আনো নি? ভুলে গেছো? এই তুমি বুড়ো হয়ে গেছো, বয়স হয়েছে, তোমার কিচ্ছু মনে থাকে না। আরে না, ভুল করিনি, আমি ইচ্ছে করেই আনিনি। ইচ্ছে করে আনুনি মানে? এই ভর্তের জিনিস তোমার ইচ্ছে মতো আনলে চলবে? এত ব্যস্ত হোস না তো, আমি ইচ্ছে করেই আনিনি, ওই মাছের মাথাটা ভালো পাইনি বলে। এই যা, মাছের মাথাটাই আনো নি? তাহলে বড় বৌমা মুড়ি ঘন্টা রাঁধবে কি করে বলো দেখিনি এখন? আহা, এত ব্যস্ত হচ্ছ কেন? আমি কালকে সকাল গিয়ে সব নিয়ে আসবো, বাকি সব তো আনাই হয়ে গেছে, শুধু মাছের মাথাটা যা বাকি। তোমরা বেশ ভালো মন্দ রান্না টান্না করো, জামাইকে খাওয়াও, সঙ্গে আমরাও বেশ কবজি ডুবিয়ে খাই। আচ্ছা বাবা, হবে। তোমার দেখছি না আজকাল তোমার জামাই দাদার মতন নোলা হয়েছে। বয়সের খেয়াল আছে? কবজি ডুবিয়ে খাবে বলছো? দিদি, এসব বললে হবে না কিন্তু। জামাই দাদা তার ব্যাটনটা আমাকে দিয়ে গেছে। ও বাবা, তা দেবেন না? তুমি তো পেয়ারের সাকরের ছিলে। এই যে আমার নতুন প্রেমিক, আমার নাচ জামাই, কি চোখে হারাচ্ছ নাকি আমার? না মানে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোমার থেকেও বেশি আমি যেটা ভাবছি, তুমি যে পদগুলো আমার জন্য নিজের হাতে রান্না করছো, তার ব্যাপারে তো আমায় খোঁজ নিতে হবে, তাই না? তো সেটাই দেখতে এলাম। ও নাচ জামাই,
সেই জন্য বুঝি এত ভালোবাসা? লাভ নেই, কারণ তোমাকে অপেক্ষা তো করতেই হবে। কালকে তুমি দেখতে পাবে কি কি আয়োজন হয়েছে। এখন তো বলা যাবে না বাপু, এখন তো সব কি জানো সিক্রেট। সেই সমস্ত সিক্রেট শাশুড়িদের মধ্যেই থাক। ডার্লিং, তুমি আমার সাথে এটা করতে পারলে? বড় নাটকে তো তুমি দেখছি। দেখেছো বড় বৌমা? হ্যাঁ, কিরকম ভুলে যাচ্ছে। এই, আমি তোমার ঠাম্মি, কিন্তু সেটা ভুলে যাচ্ছ। তুমি আমার ঠাম্মি হতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমায় দেখে কি সেটা বোঝা যায়? এসব কথা কি আর সবার সামনে বলতে আছে? লুকিয়ে লুকিয়ে বলতে আছে, কিছুই জানে না। ও বড় বৌমা, কি মিষ্টি না ছেলেটা। এই জন্যই তোমাদের শ্বশুর মশাই একে এত ভালোবাসতেন। জানো না জামাই, সেভাবে দেখতে গেলে আজ আমাদের বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী। কারণ আমার শাশুড়ি মা গত হওয়ার পর থেকে তো এ বাড়িতে ষষ্ঠী হয়নি। আমার তো কোনো মেয়ে নেই, আর শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন ননদদের জন্য হতো সব। আজকে এত বড় আনন্দের একটা দিনে ওই মানুষটাই নেই। তুমি তাকে পেলে না, জানো তো, ঠিক মতো করে। আজকে যদি তোমাদের দাদু থাকতেন না, দেখতে কিভাবে হই হই করে বাজার করতেন তোমার জন্য। মানে তোমাকে মাটিতে ফেলতে দিতেন না, মাথায় তুলে রাখতেন। তুমি কিছুই পেলে না, মানুষটা সব ফাঁকা করে চলে গেল। এসব তুমি কি বলছো দিদি? আচ্ছা, এই যে তোমাদের সামনে একটা লম্বা চড়া মানুষ দাঁড়িয়ে আছে, তোমাদের চোখে পড়ছে না কারো নাকি? হ্যাঁ, তোমাদের কারো চোখে পড়ছে না? আচ্ছা, আমি ওর দাদু নই? আমার এই নাচ জামাইটার জন্য আমি হই হই করে বাজার করিনি? হ্যাঁ, ও বাবা, এই রকম কথা আবার কে বললো শুনি? আর বলিস না, তোর শাশুড়ি আমাকে জানো তাই বলে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, আবার এত রেগে যাওয়ার মতন তো কিছু বলিনি। আমি জানি তো তোমার জামাই দাদা স্বাদের ব্যাটন তোমার হাতে তুলে দিয়ে গেছে। তুমি ছাড়া এসব আয়োজন হতো? কি পরিশ্রমটাই করেছো। যাও যাও, বিশ্রাম নাও, বিশ্রাম নাও। একদমই তো তাই, মা তো একদম ঠিক বলছে। আমি যাই রে। হ্যাঁ, যাও যাও, বিশ্রাম নাও। অবশ্যই এদিকে এদিকে শিগগির আয়। বলছি যে গিয়ে দেখ বৃন্দাবন কি মাছ কাটতে বসেছে আবার। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ। ও নাচ জামাই, মাছ। ও মা, এ কি হলো? কি হয়েছে তোমার? বাবা, মুখে যে একবারে চিন্তার ছায়া। হ্যাঁ, কি দেখি? না না ঠাম্মি, কিছু না। অনিরুদ্ধ, সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? দেখো, তখন তো তোমায় বললাম যে তোমার মনের কথা তুমি আমাদের সঙ্গে বলতেই পারো। তারপরেও তুমি এতটা সংকোচ বোধ করছো। মানে তুমি কি আমাদের আপনজন ভাবছো না? মা, এরকম নয় ব্যাপারটা। আমি যেটা ভাবছি সেটা আমি আপনাদের বলতে চাই, আপনি এরকম ভাববেন না। না, আসলে কৃষ্ণা বললো যে তুমি একটু অস্থির হয়ে রয়েছো, কিছুতেই এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছো না। কি হয়েছে আমাদের বলো না, বলো। মা, আমি শিবাকে নিয়ে যেটা ভাবছি সেটা আপনাদের সবাইকে আমি বলবো, কিন্তু শিবার আড়ালে নয়। ও একবারই বাড়ি ফিরে আসুক, তারপর সবার সামনে আমি সত্যি কথাটা বলবো। আচ্ছা বেশ, তোমার যখন তাই ইচ্ছা তাই বলো, কিন্তু বলো, কিছু মনের মধ্যে লুকিয়ে রেখো না। হ্যাঁ মা, আমি কিচ্ছু লুকাবো না, কিন্তু আপনাকে একটা জিনিস প্রমিস করতে হবে। আপনি কোনোভাবেই রিয়াক্ট করবেন না কিন্তু। কি বলতে চাইছো অনিরুদ্ধ? কোন ব্যাপারে রিয়াক্ট করবো না আমরা? না না, ছোট কথা তেমন কিছু না আসলে। শ্যামা, আমার কথা বলতে দাও। অনিরুদ্ধ, তুমি কি বলতে চাইছো? তোমার কি শিবার ব্যাপারে কিছু মনে পড়েছে? যদি কিছু মনে পড়ে থাকে আমাদের ক্লিয়ারলি বলো প্লিজ। বাবা, বাবা আপনি প্লিজ এত ব্যস্ত হবেন না। না না, আমি ব্যস্ত হচ্ছি না। তুই বলো না, তুমি কি বলতে চাইছো, আমাদের ক্লিয়ারলি বলো। বাবা, এতদিন ধরে শিবা এই বাড়িতে আছে, কিন্তু আমি তো ওকে দেখিনি, আর এখনো নেই। ও কাল ফিরে আসুক, তারপর আমি আপনাদের সব কিছু বলবো, সব সত্যিটা বলবো। আমার মনে হচ্ছে এখন যদি আমি এই কথাগুলো আপনাদের বলে দিই আর কোনোভাবে ওই খবরটা পেয়ে যায়, তাহলে আরও নাগাল পাওয়া যাবে না। নাগাল পাবে না মানে
কেন নাগাল পাবে না? ও তো এই বাড়িরই ছেলে। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইকে নিয়ে এখনো দুশ্চিন্তাটা চলছে। ভাই এই ব্যাপারেই এখনো আলোচনা হচ্ছে, তাই তো? কৃষ্ণা, ব্যাপারটা ওরকম না, মানে আলোচনা বা টেনশন ওরকম নয়। তাহলে কি অনিরুদ্ধ বাবু? আমি তো সকাল থেকে দেখছি আপনি ভাইকে নিয়ে চিন্তা করেই চলেছেন। এই অস্বস্তিটা আপনার কিছুতেই কাটছে না। আমি তো আপনাকে এতবার করে বারণ করছি, আপনি তাও আমার কথাটা কেন শুনছেন না বলুন তো? আর বাবা, বাবা ও তো তোমার ছেলে নাকি? আমি তো দেখছি শিবার কথা শোনা মাত্রই তুমি একেবারে ভুরু কুচকে ওর ব্যাপারে ভাবতে শুরু করে দিচ্ছ। আমার এসব আর ভাল লাগছে না। ও ঠামি, তুমি সবাইকে কিছু বলো না। কৃষ্ণা, ব্যাপারটা সেরকম নয়, আমি সন্দেহ করছি না। আসলে আমি দোলাচলে রয়েছি। বাবা, এই দোলাচলটাকে কাটাতে হবে। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো তুমি যদি এরকম করো তাহলে মা কষ্ট পাচ্ছে না বলো তো? আর ভাইয়ের দিকটাও একবার ভেবে দেখো। ও এতগুলো দিন পরে এই বাড়িতে ফিরে এসেছে। ও যদি এসে দেখে এরকম সন্দেহের পরিবেশ চলছে, তাহলে ওর কেমন লাগবে বলো তো? অনিরুদ্ধ বাবু, আপনি প্লিজ বলুন আপনি কি জানেন। দেখুন, এভাবে দোটানার মধ্যে রাখার কিন্তু কোনো মানে হয় না। কৃষ্ণা, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো। তুমি বিশ্বাস করো, আমারও ইচ্ছে করছে যে এখন আমি সবাইকে বলে দিই যে আমি শিবাকে কোথায় দেখেছি, কি অবস্থায় দেখেছি। কিন্তু কিন্তু কি অনিরুদ্ধ বাবু? দেখুন, আপনার যখন ইচ্ছে হচ্ছে তখন আপনি আপনাকে আটকাচ্ছেন কেন? আপনি বলুন না আপনার কি মনে পড়েছে। কৃষ্ণা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এখন এই কথাগুলো বলতে পারবো না, আমাকে অপেক্ষা করতেই হবে। আর কত অপেক্ষা? কিসের অপেক্ষা অনিরুদ্ধ বাবু? কৃষ্ণা, এই বাড়ির মানুষগুলো আমারও আপনজন। এরা যেমন তোমার বাড়ির তোমার আপন, তেমন আমারও। আমি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো না যে কেউ এদের সবার সাথে প্রতারণা করছে, এদের ঠকাচ্ছে। আপনি কি বলছেন অনিরুদ্ধ বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের প্রতারণা? কে আমাদেরকে ঠকাবে? অনিরুদ্ধ, কে ঠকাবে আমাদের? শিবা? কৃষ্ণা, দেখলে তো, আমি এই জন্যই চাইছিলাম না এই কথাগুলো এখন হোক। তুমি আলোচনাটা থামাতে গিয়ে কোন দিকে আলোচনাটা ঠেলে দিচ্ছ বলো তো? উফ, কৃষ্ণা, কি হচ্ছেটা কি? কেন তুই জোর করছিস অনিরুদ্ধকে? ও তো বলছে যে শিবা যখন ফিরে আসবে তখন শিবার সামনে কথাটা বলবে। দেখ, অনিরুদ্ধ ভদ্র ছেলে, হতেই তো পারে আড়ালে কথা বলা ওর অপছন্দ। কৃষ্ণা, তুমি আমায় ভরসা করো তো? তাহলে আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় এখন কিছু বলতে জোর করো না। দেখো, আমি আবার বলছি, এই বাড়ির মানুষরা আমার খুব আপন। আমি চাই না কেউ এদের ঠকাক। কাল একবার শিবাই বাড়ি ফিরে আসুক, তারপর আমি সব সত্যি কথা বলবো। আর আমি চাই ততক্ষণ অবধি সবাই সাবধানে থাকুক। সাবধানে থাকবো মানে? হ্যাঁ বাবা, আপনাদের সকলকেই সাবধানে থাকতে হবে। দেখুন, আমি জানি, মানে কৃষ্ণা আমায় বলেছে যে দাদু এই সব বিষয় সম্পত্তি শিবার নামেই লিখে দিয়ে গেছে। হয়তো উনি ভেবেছিলেন নাতি নাতনিদের মধ্যে ওই সব থেকে যোগ্য, কিন্তু কিন্তু কি অনিরুদ্ধ? বাবা, আমি কালকে শিবাকে নিয়ে যেটা বলবো, তারপরে দাদুর এই ডিসিশনটা ঠিক না ভুল সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। আর দাদুকে কোনোভাবে অসম্মান না করেই আমি বলছি,
আমাদের এই ডিসিশনটা একবার রিভিউ করা দরকার। অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে বাবা। এই সব বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠবে। দাদুর এই ভুল ডিসিশনটাকে রেকটিফাই করে আমাদের ঠিক পথে এগোতে হবে বাবা। কি বলছো তুমি অনিরুদ্ধ? এসব কথার মানে কি? তোমরা সবাই জানো বাবার এই সিদ্ধান্তে আমার একটা অভিমান হয়েছিল। বর্দা ভাই, এখন এসব কথা ছাড় না। দাঁড়া নিখিল, আমাকে বলতে দে। আমার সেই অভিমান এক জায়গায়, আর আজকের এই পরিস্থিতি অন্য জায়গায়। আমি জানি শিবাকে নিয়ে তোর আর শ্যামার কি ইমোশন। শুধু আমাদের না বর্দা ভাই, বাড়ির সবাই একই ইমোশন। তুই কৃষ্ণাকে দেখ, সামান্য সন্দেহ সহ্য করতে পারছে না। হ্যাঁ ঠিক, আমি ঠিক এটাই বলতে চাইছি। আমিও এই বাড়ির মধ্যে একজন। আমারও শিবাকে নিয়ে একটা গভীর ইমোশন কাজ করছে। বর্দাদা, সেই কথা আর কেউ না জানুক, আমি কিন্তু সেটা খুব ভালো করে জানি। হ্যাঁ শ্যামা, আমি জানি তুমি এটা বোঝো, আর সেই ইমোশনের ওপর ভিত্তি করে এই কথা আমি বলছি। অনিরুদ্ধর কথাগুলো শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। অনিরুদ্ধ, তুমি ঠিক কি বলতে চাও? অনিরুদ্ধ, জেঠুমনি, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি ঠিক বেঠিক কিছু বলে আপনাদের মধ্যে ঠিক বেঠিক নয় অনিরুদ্ধ। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছ। অথচ কোনো কিছু তুমি খুলে বলছো না। অর্ধেক মুখে রেখে অর্ধেক পেটে রেখে কি লাভ? তাছাড়া তুমি শিবাকে কি নজরে দেখছো সেটা আমাদের জানা জরুরি। জেঠুমনি, প্লিজ আমার কথাটা একবার শোনো। আর তো একটা দিন অপেক্ষা করো। ও একবার এই বাড়িতে ফিরে আসুক, তারপর আমি সব বলবো। আমি এক্সপেক্ট করছি আমরা যারা এখন এই ঘরে আছি তারা নিশ্চয়ই শিবাকে ফোন করে কোনোভাবে জানিয়ে দেবো না যে আমি ওর ব্যাপারে কিছু জানি। কারণ আমার বিশ্বাস ও যদি এটা জানতে পেরে যায় তাহলে আর ওই বাড়ি ফিরবে না। অনিরুদ্ধ, এসব তুমি কি বলছো? শিবা ফিরবে না মানে? দেখো, শিবা আমার ছেলে, আর ও তো দুদিনের জন্য আশ্রমে গেছে। ও ঠিক ফিরবে, ও কালকেই ফিরে আসবে। মা, আমিও তো সেটাই বলছি। শিবা যখন বলেছে ও জামাই ষষ্ঠীর দিন এই বাড়িতে ফিরবে, আমরা তখন একটু অপেক্ষা করি। ও একবার এই বাড়িতে ফিরে এলে আমি সবার সামনে সত্যিটা বলবো, তখন আরও পালাতে পারবে না। অনিরুদ্ধ বাবু, এভাবে আমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে যাবেন না। অনিরুদ্ধ বাবু দাঁড়ান। কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথাটা। অনিরুদ্ধ বাবু, আমি তোমাদের একটা কথাই বলতে চাই, অনিরুদ্ধ খুবই প্র্যাকটিক্যাল ছেলে। ভিত্তি ছাড়াও কোনো কথা বলবে না। ও যখন সন্দেহ করছে তার মানে নিশ্চয়ই কোনো খারাপের ইঙ্গিত তো পেয়েছে। জানি না ছোটখাট, এতদিন পর আমি আমার ছেলেটাকে কাছে পেলাম, আর কৃষ্ণ যে আবার আমাকে কোন পরীক্ষার মধ্যে ঠেলে দিলেন কে জানে। হ্যাঁ রে শ্যামা, আমার মনটাও কেমন খারাপ হয়ে গেল। আমাদের নাচ জামাই যা বলে গেল তাতে তো আমার মনের ভেতর কু ডাকছে রে। মা, তোমরা সবাই এত টেনশন নিলে হবে? প্লিজ, অনিরুদ্ধ যখন বলেছে যে ও কালকে সবকিছু বলবে, তো কাল অবধি আমাদের অপেক্ষা করা উচিত। মা, আমার কিচ্ছু ভালো লাগছে না মা। দেখো, আমি তো ছেলেটাকে নিজেই আশ্রমে পাঠালাম, কিন্তু ও চলে যাওয়ার পর থেকে না আমি কিছুতেই শান্ত হয়ে এক জায়গায় বসতে পারছি না। আমার মনের ভেতরটা না কেমন অস্থির অস্থির লাগছে। আচ্ছা মা, কেন এরকম মনে হচ্ছে বলো তো? আমার বিপদ এগিয়ে আসছে জানো মা। আমার বাঁ দিকের চোখটাও না লাফাচ্ছে। আচ্ছা মা, আমার ছেলেটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ও সুস্থভাবে বাড়ি ফিরবে তো? শ্যামা, তুমি এসব ভেবো না। ওখানে তো অশোক আছে, কে ক্ষতি করবে ওর?
এই পুরো সম্পত্তি, আমাদের বিজনেস, সব কিছু আমাদের চাই। না, আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আমার ভীষণ ভয় করছে, শ্যামা, আমার ভীষণ ভয় করছে। শ্যামা প্লিজ একটু শান্ত হও। শ্যামা, শ্যামা এতটা অস্থির হলে চলবে না। চিন্তা করো না, শিবা ফিরবে, শ্যামা ফিরবে ও। তাছাড়া আমি তো আছি তোমার পাশে। এই লড়াই আমরা একসাথে লড়বো, ঠিক আছে? আমি চাই না কেউ এদের ঠকাক। কাল একবার শিবাই বাড়ি ফিরে আসুক, তারপর আমি সব সত্যি কথা বলবো। আর আমি চাই ততক্ষণ অবধি সবাই সাবধানে থাকুক।